আমরা যদি একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে কি, আপনার কি মনে হয় যে এই সরকারকে আসলে সাস্টেইন করবে আদৌ? না, মানে এই সরকার কি আসলে টেকা সম্ভব? এইভাবে কি একটি দেশ চলে? ধরেন ডিসেম্বর মাসে জননেত্রী শেখ হাসিনা আসলো না, আওয়ামী লীগ আন্দোলনে গেল না, বা আওয়ামী লীগ আন্দোলন করতে দিল না, নাই আওয়ামী লীগকে বাদ দেন, এমনকি আমাদেরও এই সমস্ত আমাদেরও বক্তব্য, আমরা যারা 4-5 জন বা 10-12 জন আছি, তাদের সকল ইউটিউব চ্যানেল বাংলাদেশ নিষিদ্ধ করে দিল। ধরেন মানে জনগণ আর কিছু বললো না, আমাদের দেখলো না, আওয়ামী লীগও নাই, তারপরেও এই সরকার সাস্টেইন করবে না, টিকতে পারে না। কারণ শুনেন, আপনি কাঠ দুর্বল হইলেও টিকে থাকবে যদি সেটা কদম কাটা হয়, যদি সেটা আম কাটা হয়। আম কাটা কদম কাটতে সবচেয়ে দুর্বল, তাই না? সেটা যদি ঘুনে না ধরে কিছুক্ষণ কিন্তু টিকে থাকবে, রাইট? কিন্তু যদি সেটা সেগুন কাটা হয় আর যদি ঘুনে ধরে, সে টিকবে? সে তো এমনি পড়ে যাবে। সোজা হিসাব, এটা টিকতে পারবে না এই সরকার। মানে যারা আমাকে অনেকেই বলেছে, ফরিদ সাহেব আপনি এই যে এইভাবে বললেন শেখ হাসিনা আসতেছে, সাথে সাথে সরকার টিকবে না, এই সরকার কিন্তু যেন তেন ভাবে 5 বছর টিকবে। আমি তাদের বলে দিয়েছি যে শেখ হাসিনা যদি বাংলাদেশে নাও আসে, আমরা যদি কথা নাও বলি, তারপরও এই সরকার টিকবে না। ওরাই মারামারি করে, ওরা ল্যাং মারে ওরা পড়ে যাবে, ওরাই ল্যাং মারবে। কারণ যখন খেলোয়াড়, শোনেন, খেলোয়াড় যদি এক মাঠে 11 দোকানে 22 জন খেলোয়াড় থাকে, যারা খেলোয়াড়, আপনি দেখেন ওইখানে যদি আরো 22 জন ঢুকান, মানে 2টা টিম ঢুকানো এক মাঠে, তাও কিন্তু খেলোয়াড় যারা, তারা কিন্তু খেলতে পারবে, সুন্দর করে খেলবে, আমরা একটা দৃশ্য দেখবো। কিন্তু যারা খেলোয়াড় নয়, এদের যদি আপনি 12 জনও দেন, নিজেরাই নিজেদের ঠ্যাং ভাঙবে, নাক ভাঙবে। তো এরা তো আসলে খারাপ। শোনেন, অর্জিত আর অর্পিত 2 ধরনের জিনিস। আপনি যেটা অর্জিত, আপনার নিজের টাকা ইনকাম করা, আর একজনের পায়ে ধন, ঠিক আছে? ওই যে ভাতারই থাকে, নাতি তো কখনো ভাতার হয় না। যত কথা নাতির হতে ফষ্টি নষ্টি বলতে চাইতেছেন, আপনার মুখের কি এই কথাটা আটকে আছে যে এই বিএনপি সরকার যে ক্ষমতায় আসছে এখন, মানে তারা কি আসলে কোনো ধরনের রাজনীতি করা ছাড়া ক্ষমতায় আসছে? হ্যাঁ, এরা তখন রাজনৈতিক পাওয়ার আসলে বুঝি দেশ এরকম চলে। এরা যদি রাজনৈতিক ভাবে নির্বাচিত হয়ে নিজেদের যোগ্যতায় ক্ষমতায় আসতো, আপনি এই কথা বলতে, আমি তারেক রহমানকে মুসলেকের সরকার বলা মুরদ আমার কুলাইতো। প্রথমত আগে একটা হলো মিথ্যা কথা বলা, যেমন যে টাকলা ফুয়াদ, শাহরিয়ার, ওদের নিয়োগে দিয়েছে জামাত মিথ্যা কথা বলার জন্য। এখন আপনারা আমারে যদি প্রতি মাসে 1 কোটি টাকা দেয় আর বলে যে সারাদিন মিথ্যা কথা কই, সমস্যা আছে? না, বলে দেয়, ওটা হলো আলাদা বিষয়। কিন্তু আরেকটা হলো, আমরা যেটা বলতেছি, যদি মনে করেন যে তারেক রহমান নির্বাচিত হইতো প্রকৃতই, এই যে আমরা মুসলেখা সরকার বলি, এটা কি আসলেই বলতে পারতাম? আমরা অন্তত বলতাম না, তারুণ্য সমালোচনা করতাম। মুসলেখা সরকার তার কাজের সমালোচনা করতাম, যেটা আরো ভালো করেছে, মুসলেখাতেও বলতাম না। কিন্তু আমরা কেন মুসলেখা বলি? উনি তো আসলেই মুসলেখা দিয়ে আসছেন, এবং এটা তো আমাদের কথা না, তো এটা কখনো স্বয়ং তার মন্ত্রী ব্লেজার খলিল পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে যে তিনি আগে চুক্তি করেছে, জামাত বিএনপি সহ সকলে চুক্তি করেছে নির্বাচনের আগে। একবার বলে নাই, কয়েকবার বলেছে। তিনি মন্ত্রী হওয়ার পর, অর্থাৎ আপনি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আমি পররাষ্ট্রমন্ত্রী, আমি বললাম যে সাইফুল, আমরা তো মুসলেখা দিয়ে এসেছি আমরা, তাহলে কি ওটা কি আপনি কি বাইরে? সাক্ষী তো, এটা তো আমার, হ্যাঁ, এটা তো আমার বক্তব্য না, এটা কি আমার, তিনি নিজেই বলেছেন। এটা আমরা আওয়ামী লীগের কাছেও শুনি নাই, জামাতও বলে নাই, বিএনপি কে বলেছে? খোদ এই বিএনপির সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তাহলে এখন যার গরু সেই কইতেছে বাঞ্ঝা, আমি বছর বছর বিয়ায় কেমনে বলবো ভাই? এই জন্য মুসলেখা বলি, এবং সেই জন্যই বলেছি এগুলো সব আরোপিত না। আপনি দেখেন, আমার যে 6টা ভাবির ফলে এমপি হয়েছে, এরা আদৌ কি মেম্বার হইতে পারবে? সাধারণ দৃষ্টিতে মানে এদের সম্ভব না। তারপরে যে ব্যক্তি জামাতের সাদা শকুন 3বার হ্যাট্রিক করেছে, হ্যাঁ, জামানত হারানোর, সেই লোক ঢাকা কেমনে পাস করে? ঢাকা তো আরো জটিল বিষয়, সেটা তো আরো জটিল বিষয়। তারপর আরেকটা দেখেন, জামাতের এক নেতা বলছিল, কিন্তু বলছে যে আপনার পরিচয়, আমি তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন করি, এটা পরিচয়। বাপদাদার নাম কি? চান মন্ডলে বিআই। তার মানে এগুলো আলোচনা হচ্ছে। আপনি বলেন জামাত কি 70টা আসন পাইতে পারে? সম্ভব? জামাতের এই আসনগুলো জামাত নিজেও জানে যে আসলে জামাত মানে মানে এখন মানে এটা মানে এটা অন্ধ কানা বোবা, সেও বুঝবে, আসলে সেও জানে যে 70টা আসন সে পাবে না। এখন এই যে একদিকে বিএনপির এই ধরনের মুসলেখা দেওয়া জামাতের, এগুলো আপনি দেখেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একজন এমপি, আমার ভাবির পোলারাজ এমপি হয়েছে, আপনি দেখেন তো, আওয়ামী লীগের আমলের ওই 2024-এর যে
নির্বাচন, সেই এমপিদের কিন্তু কেউ পাত্তা দিত না। কেন দিত না? কেন দিত না? সেম কারণ, 2024-এর এমপিরে দেখে আওয়ামী লীগের লোক এমপিদের পাত্তা দিত না, জানে এগুলো তো মিলিজুলি সরকার। আর এটা তো মিলিজুলি না, এটা টোটালি কি বলবো আর এটা হলো যে ছোটবেলা খেলছেন না চড়ুইভাতি সরকার, সবাই জানে, দুধবাত সরকার। তো এই সরকার যদি শুনে নির্বাচিত এমপিদের স্পিরিট আপনি দেখেন তো, এই যে আর বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি কিভাবে কথা বলেন, রুমিন ফারানা কিভাবে কথা বলেন, কারণ এরা নির্বাচিত, এই জনগণ আছে, এ জানে এর পিছনে দল না থাকতে পারে, জনগণ আছে। রুমিন ফারানা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বহিষ্কার করার পরও দিতে বাধ্য হয়েছে, কারণ জানে যে তারা সে যদি স্বতন্ত্র কারায় কেউ ঠেকাইতে পারবে না। রুমিন ফারানা বিএনপি এবং মৌলবীদের বিরুদ্ধে, বুঝেন, শুধু বিএনপি না, বিএনপি এবং মৌলবীদের বিরুদ্ধে তিনি নির্বাচন করে বেরিয়ে আসছেন। তার সাথে আমি একমত নাও হইতে পারি, তার মতের সাথে, তার রাজনৈতিক দর্শন আমার দর্শন না, রাইট, কিন্তু এরা কিন্তু পাশ করে আসছে, এরা কিন্তু পাশ করে আসছে, তাদের ভাষা, তাদের বয়ান, তাদের বডি ল্যাঙ্গুয়েজ। আর আমার ভাবির, আচ্ছা আর একটা উদাহরণ ধরেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, ধরেন 27 সালে ইলেকশন হলো, আমারে মনে করেন গ্রেস দিয়ে পাশ করায় আনলো, মনে করেন কোন এক উপনির্বাচনে আমার নিয়ে আসলো, ভাই ওই এমপি আমি নিজে কনফিডেন্ট পাবো না যারা আমার পক্ষের, আপনি কনফিডেন্ট পাবেন যে সে পরিত উপনির্বাচনে অমুক একটা আসন ছেড়ে দিছে, দয়া করে সে পাশ করে আসছে, ওই এমপির কোনো ভ্যালু আছে? থাকবে না। তাইলে বিষয়টা এরকম। আর যদি আমি নির্বাচিত হয়ে আসি, ফাইট করে 1 ভোটও পার হয়ে আসি, 10 ভোট বেশি ভাবে পাশ করি, সেটা কিন্তু নির্বাচন, সেটা আমারও কনফিডেন্ট থাকবে, আমার যারা পক্ষে থাকবে বা আমি যারা আমার সাথে তারা কনফিডেন্ট না, নির্বাচিত হয়ে আসছে। কারণ নির্বাচন একটা ব্যাপার, প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন আপনি, এরা যে নাটক করে আসছে। এটা কিন্তু আপনি যে কথাটা বলতেছেন, আমি মানে আমি জানি না কয়জনের আসলে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখতেছে, মানে কেমন একটা মানে মনে হয় না যে মানে মানে কেমন জানি মনে হয় যে আসলে মানে কেমন জানি মানে ইটস নট, মানে একটা নির্বাচিত সরকার ব্যাখ্যা নাই। আচ্ছা আপনার খালাদা যে 8 পাস, আদতে বাস্তবে 8 পাস, এটা তার অযোগ্যতা আমি ধরি না। একটা মানুষ, তার যে বয়স ছিল তখনকার সময় মানুষ পড়তো না, আমার মামা পড়ালেখা করে নাই, মূর্খ, তার মানে সে অযোগ্য? সে, তার তো সিস্টেমই ছিল পড়ালেখা করবো না, বাপের গরু আছে, বাপের জমি আছে, ধান আছে, ক্ষেত আছে, বিল আছে, পড়বো কেন? সুতরাং আমি বলতেছি না যে খালেদা জিয়ার ওটা দোষ। তাহলে 8 পাস ছিলেন। তারেক রহমান অন্তত ইন্টারমিডিয়েট পাশে, এই ব্যাপারে তো বিতর্ক নাই। তার মানে মায়ের আমি তার ক্লাসমেটদের সাথে শুনেছি যে এটাও সে না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্পটি মিথ্যা বলেন। ওটা মিথ্যা, ওইটা গল্প মিথ্যা, কিন্তু ইন্টারমিডিয়েট পাস করছে, এটা যদি আমরা সত্য ধরি, এটা তো ধরা যায়, কারণ তার যে লেভেল, অন্তত ইন্টারমিডিয়েট পাস করছে এরকম ধরতে পারি। একটা জিনিস খেয়াল করেন, ধরে নিলাম, তো আপনি দেখেন তো তার মায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ, প্রাইম মিনিস্টার ছিলেন তারেক রহমানের, মিলে তারেক রহমানের তো এখন আর স্পিরিট বেশি থাকার কথা ছিল যদি তিনি নির্বাচিত হইতেন। আরেকটা জিনিস, সালাউদ্দিন হাসান ভাই, আমি একটা আপনার কথা বলি, এটা এই ব্যাপারে আমি আমার ধারণা আপনি আমার সাথে একমত হবেন। শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুজনের, একজনের বাবা আর একজনের হাজবেন্ড, এই উত্তরাধিকারী সূত্রে কিন্তু এরা নেতা হয় নাই। না না না, এরা নেতা হয়েছে, পরিশ্রম। মানে খালেদা জিয়ার আপনি প্রথমবার ধরলেন 90 সালে, আচ্ছা তারপরে সে তো তখন, যদি তখনই হইতো তাহলে ভাবতেন তার কথা। যদি শেখ হাসিনা 75 সালের পরে 76-এ হইতো তাহলে ধরে নিতাম বাপের কারণ হয়েছে। আবার খালেদা জিয়া যদি 80-79 সালে সে মারা গেল, 80 সালে প্রধানমন্ত্রী হলো, তাহলে ভাবতাম উত্তর। কিন্তু এরা আসলেই পরিশ্রম করে হয়েছে, কোনো সন্দেহ নেই। আপনি দেখেন খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হলো, তার স্বামী মারা গেছে 11 বছর আগে। তিনি একজন গৃহবধূ থেকে উঠে এসে তিনি ধীরে 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 শেখ হাসিনা পিতৃহারা, আত্মীয় স্বজন হারা, মা হারা, তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, এসে আবার দীর্ঘদিন 21 বছর রাজনীতি করার পরে তিনি ক্ষমতা নিলেন। তার মানে কি, তিনি আপনার সাথে একমত যে তারা পরিশ্রম করে প্রধানমন্ত্রী হয়েছে। কোনো সন্দেহ নাই তাদের একজনের স্বামী, একজনের পিতার যোগ্যতা প্রভাব পড়েছে, কিন্তু তারপরে তারা যোগ্যতা দিয়েই এসেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আসলে এই ধরনের কোন রাজনীতি করার সুযোগ বাংলাদেশে পেয়েছিল কিনা, বা উনি রাজনীতি করেছেন কিনা একটু যদি শুনেন। তারেক রহমানের একটা কলাম আজ পর্যন্ত আমি পাই নাই, থাকলে আমি অন্তত পড়তে পারতাম। তারেক রহমানের সাংবাদিকের কোনো বিবৃতি নেই। আপনি দেখেন তো,
তারেক রহমানের বলতো না যে বাংলাদেশে তার কোনো খবর প্রকাশ হইতে দেয় না। আচ্ছা, বাংলাদেশে না দিলা, বাংলাদেশে তো শেখ হাসিনা খবর প্রকাশ হইতে দেয় না, কিন্তু সারা দুনিয়ায়। একটু সামারি করে দেই শেখ ফরিদ ভাই, একটু যদি সামারি করে দেই, 1991 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, তখন উনি নিতান্তই অল্প বয়সী একটা মানুষ। মানে 1991 সাল আজকে থেকে কত বছর, আর এখন যদি ওনার 100 বছর বয়স হয়, অনেক অনেক বছর, মানে উনি খুবই অল্প বয়সী একটা মানুষ তারেক রহমান। এরপরে যখন আবার 2001 সালে জামাত বিএনপি, নট বিএনপি জামাত বিএনপি যখন ক্ষমতায় আসলো, তখন উনি হচ্ছে কি ওনার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে একটা উচ্ছৃঙ্খল জীবন কাটাইছে, এবং যার কিছু প্রমাণ আমার কাছে আছে, যার কিছু ভয়াবহ প্রমাণ আমার কাছে আছে, যেটা আমি সামনে আনবো। হাওয়া ভবনের মানে, হাওয়া ভবনের মানে কি, আমি আপনাকে একটা পরিষ্কার করে একটা কথা বলি। গিয়াসউদ্দিন আল মামুনের উপরে উনি ল্যাংটা হয়ে শুয়ে রয়েছে, এরকম ছবি আছে। দুজনেই ল্যাংটা, একজন আরেকজনের উপরে শুয়ে রয়েছে, এরকম ছবি আছে সেনাবাহিনীর কাছে। আমি আজকে আপনাকে এখানে সেনাবাহিনীরে মানে বাল দিয়ে, মানে বাল বরাবর মনে করেন না, ওই ছবি আছে সেনাবাহিনীর কাছে, এবং তার সফট কপি আছে, ওই ছবি তারা স্ক্যান করে রাখছে। ঠিক আছে, অনেক কিছু ভাই আমাদের কাছে আছে যেটা আমরা বলতে পারি না। অত্যন্ত উচ্ছৃঙ্খল জীবনযাপন কাটাইছে তারেক রহমান। এরপরে সে সেনাবাহিনীর কাছে মুসলেকা দিয়ে তারপরে সে চলে গেল লন্ডনে। সেখানে সে ছিল 16 বছর। তার রাজনৈতিক চর্চাটা কোথায়? আমাকে যদি আমি এটা নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি যে সে মানে তারেক রহমানের রাজনৈতিক চর্চাটা কোথায়। হ্যাঁ, এটা নিয়ে আমরা অন্য একটা পর্বে টোটাল তাকে নিয়ে আলোচনা করব। তবে আপনি কি বলেছেন, আপনি একবার তার কোন রাজনৈতিক চর্চা আমি দেখি নাই। শুধু তাই না, বললাম তো, তার মতো 17 বছর একটা মানুষ বিদেশে থাকলে, বিশেষ করে তার যেহেতু রাজনৈতিক ক্যারিয়ার, তার বাবা প্রেসিডেন্ট ছিলেন, জেনারেল ছিলেন, তার মা প্রধানমন্ত্রী ছিলেন একবার না দুইবারের, তো তার তো অবশ্যই কোনো না কোনো পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো দেখলাম না। যাই হোক, এটা আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করবো। শেষ করেন। বলতেছিলাম যে তারেক রহমানের সরকারকে আপনি যেটা বললেন, আমি সেটাই মনে করি যে তারা আসলে মুসলেখা দিয়ে এসেছে, নির্বাচিত নয়। নির্বাচিত সরকারের স্পিরিট থাকে আলাদা। আপনি খেয়াল করেন, তারেক রহমান আর সালাউদ্দিন সাহেব যখন সংসদে থাকেন, মনে হয় প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তারেক রহমানকে মনে হয় না। অন্তত পক্ষে ফখরুল ইসলামকেও মনে হয়, তাকে মনে হয় না। আর ভাবির পোলা যে আমার 6টা ওরা গেলে তো মনে হয় যে ক্লাবের কোনো সভাপতি আসছে, ঝগড়া বিবাদ করতেছে, এদের তো এমপি মনে হয় না। কারণ আসলে তো তারা তা না। আপনি যত কথাই বলেন সাইফুল বাতিন টিটো, আপনি যখন গণজাগরণ মঞ্চ আন্দোলনের সময় আপনার যে চেহারা ছিল, এখনো তো আপনি সেই সাইফুল বাতিন টিটোই, কিন্তু আপনার অভিজ্ঞতা, আপনার দক্ষতা, আপনার অর্জনের ছাপ কিন্তু কম বেশি আছে। একটা মানুষের ছাপ পরে, আপনি কি ওইভাবে ওই 2013 সালের টিটু কিন্তু এখন আপনি নাই। ছাপ পড়েছে আপনার চেহারায়, কোনো না কোনো অভিজ্ঞতার ছাপ আছে। অর্থাৎ আপনি তা কখনো লুকিয়ে রাখতে পারবেন না, আপনাকে তা প্রকাশ করতেই হবে। আপনি যে সেনাবাহিনীর মানুষ, আপনি যদি কাউকে পরিচয় না দেন, যখন আপনার সাথে কারো ঝগড়া ফাইটিং এ চলে যাবেন, আপনার আচরণে প্রকাশ পাবে যেটা কমন ম্যান নয়। এই কথাটা যখন বললেন, তখন আপনাকে একটা কথা বলি। আমি যখন দীপ্ত টেলিভিশনে চাকরি করতাম, তখন আমি রেল লাইনের উপর দিয়ে যখন হাইটে যাইতাম, তখন দুই পাশ দিয়ে গাঞ্জলারা দৌড় দিয়ে পলাইতো। ওরা মনে করতো যে এই লোকটা মনে হয় ডিফেন্সের। আসলে আপনি তাই, কিন্তু ওরা কিন্তু বুঝে ফেলতো। তো এটা স্বাভাবিক। এটা আপনি খেয়াল করেন যে বডি ল্যাঙ্গুয়েজ খালেদা জিয়ার কেমন ছিল, তিনি ভুল বলেছেন বা যোগ্য ছিলেন সেটা আলাদা কথা, কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ, কিন্তু তারেক রহমানের দেখেন তো, আচ্ছা মঈনুদ্দিন খান বাদল, তার দেখেন তো সংসদে ভাষণ, সুরঞ্জিত সেনগুপ্ত তার ভাষণ, ইভেন আমরা যাদের পছন্দ করি না, শাকা চৌধুরী, তার বক্তব্যের সাথে আমরা একমত নই, তার দর্শনের সাথে একমত নই, চেয়েছি ফাঁসি দিয়েছি, রাইট? কিন্তু তার রাজনৈতিক বক্তব্য সংসদে, তার কনফিডেন্ট দেখেন তো পার্থক্য কত, বহু পার্থক্য হয়ে যায়। কারণ হলো যে উনি তো ভোটে এসেছেন। যেমন আমি শাকা চৌধুরী সম্পর্কে একটা কথা বলি, অদ্ভুত ব্যাপার, তিনি কিন্তু 2টা আসনে নির্বাচন করেছিলেন একসাথে। মজার বিষয় হলো তার নিজের আসনে তিনি ফেল করেছেন, আরেক আসন থেকে পাশ করে আসছিলেন। অদ্ভুত ব্যাপার না? ওই যে মঈনুল ফখরুদ্দিনের সময় তিনি 2টা আসনে নির্বাচন করেছিলেন। এটা আমি জেনে বলছি আপনাকে।
মজার বিষয় হলো তার আসনেই ফেল, অতিথি আসনে গিয়ে তিনি পাশ করেছেন, কিন্তু পাশ করেছেন তো তার তো কনফিডেন্ট আর সঞ্জিত সেনগুপ্ত। এরা ফেল করলেও দেখবেন তাদের বক্তব্য কি ছিল, তাদের বক্তব্য কিন্তু আপনি একজন এমপি, একজন নেতা। তারপরে আব্দুর রাজ্জাক যিনি পরে বাকশাল করেছিলেন, তিনি এমপি ছিলেন না, কিন্তু তার আচরণ দেখেন তো। আবার অনেকে দেখবেন এমপি ছিল, যেমন আমাদের সরিষাবাড়ির এমপি ছিল জাতীয় পার্টির, তারা দেখলে মানুষ হাসতো। তারা দেখে না টিএনও দাঁড়াইতো না, তারা দেখে মেয়র দাঁড়াইতো না, তারা দেখে না উপজেলা চেয়ারম্যান দাঁড়াইতো না। এগুলো আমি নিজের চোখে দেখছি। তো করে কি জানেন, এখন যেহেতু মুখোমুখি হলে তো দাঁড়াইতে হবে, এরকম অন্যদিক তাকায় থাকে উপজেলা চেয়ারম্যান, মেয়র। কিন্তু পদাধিকার বলে আপনি এমপি রে পছন্দ করেন আর না করেন, আপনি সাইফুল বাতেন টিটু যখন প্রেসিডেন্ট হবেন, আপনি আমার জুনিয়র, তাতে কি? আমার তো, আপনি তো তখন প্রেসিডেন্ট, আপনি তো তখন সাইফুল বাতেন টিটু নয়। আপনার ওই চেয়ারটাকে আপনাকে স্যালুট দিতে হবে, সবই করতে হবে। এমপি হয়েছেন, আপনি আমার জুনিয়র, কিন্তু আপনি এমপি। আমি তো তখন, আপনি যখন দাঁড়ায় থাকবেন, আমি বসতে পারি না ওই কোন একটা অনুষ্ঠানে। না না, পারবেন না। ঘরে হইতে পারে, ঘরে আপনি আমার দেখে দাঁড়ায় থাকেন, এটা অন্য বিষয়, বা আপনার সেটা আলাদা বিষয়। কিন্তু যখন প্রতিষ্ঠান, আপনি তো তখন একটা প্রতিষ্ঠান হয়ে গেলেন এমপি, তাই না? তারা দেখে কেউ দাঁড়ায় না। কারণ কি? কারণ ওইটা ছিল মিলিজুলি, মানে ওই যে ভুয়া নির্বাচনে আসছিল, তাই মানুষ তাকে গুরুত্ব দিত না। আর একটা ঘটনা বলি, আওয়ামী লীগের এমপি আসছে, আমি তার সাথে সেকেন্ড করলাম কোন একটা অনুষ্ঠানে। তো তার পাশে আরেকজন সাবেক এমপি, তার পাশে আরেকজন যে সে আওয়ামী লীগের নেতা, এমপি প্রার্থী আশা করতেছিল তখন যে এমপি ইলেকশন করবে। এটা আপনাকে আমি 15 বছর আগের, 10 বছর, 12-13 বছর আগের কথা বলতেছি। তা আমি গিয়ে বললাম, ভাই উনি তো অমক আসনের এমপি, সম্ভবত উনি মানে ওই রাজশাহীর কোন বেল্টের এমপি ছিলেন, নামটা ওই আসনটা মনে নাই। তা আমি বললাম, ভাই উনি তো এমপি, আপনি তারা দেখে দাঁড়ালেন না কেন? আমার কসুর এমপি। কয় ওরে তো আমরা এমপি বানাইছি, ভোট হয়েছে। আওয়ামী লীগের লোক বলতেছে, সে দাঁড়াইলো না তারা দেখে। আমি অবাক হয়ে গেলাম। এটা তো হয় না ভাই। একজন এই মুহূর্তে একজন এমপি, আমার দেশের এমপি মানে কি আইন প্রণেতা। আমি তাকে পছন্দ করি না করি, সে তো আমার এমপি। যেমন মির্জা ফখরুল সাহেব যখন অপমান হইলো, ওই যে আমেরিকা গেল, ভাবির পোলাদের আন্ডা মারলো, আমি বললাম যে একটা আমাদের বড় দলের সেক্রেটারি, সেটা আমি পছন্দ করি না করি, যে বাংলাদেশের বিরোধী দলের নেতার উপস্থিতিতে একজনকে ডিম মেরেছে, এটা কিন্তু ইজ্জতের, মান সম্মান, দেশের সম্মান। সেই জন্য বলেছি। তো কেন বলেছি? একটা বৃহত্তর দলের। তো এরকম সবকিছুতেই আপনি যদি সম্মান রক্ষা করতে না পারেন, আপনাকে কেউ সম্মান দেবেও না। আপনার নিজের সম্মান কিন্তু নিজেকে রাখতে হবে। এইটা আচ্ছা, আমাকে যদি কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানায় দেয়, আমার কে সম্মান করবে? ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিয়নও তো আমার দেখলে সম্মান করবে না। মনে করেন আমার ভয়ে মেনে নিল। মনে করেন যেমন সামরিক শাসন যখন শুরু হয়, তখন সেনাবাহিনীর আপনাদের লোকই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেয় না? এখনো তো আছে। একটা 8 পাস বা ইন্টারমিডিয়েট পাস বা এসএসসি পাস একজন সৈনিক, সে কিন্তু তখন ম্যাজিস্ট্রেট, রাইট? না, এটা না ঠিক। এটা ধরে নিলাম। কিন্তু তখন কিন্তু একটা কমিউনিকেশন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, র্যাবের কথাই বলি। র্যাবের মধ্যে কি কি থাকে? র্যাবের মধ্যে পুলিশ থাকে, আর্মি থাকে, আনসার থাকে, নৌবাহিনী থাকে, আনসারও থাকে। আচ্ছা, এখন বলেন তো, কিন্তু তখন কিন্তু মর্যাদা সব এক হয়ে যায়। কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গেছে, কেউ আবার করে সরিষাবাড়ির ওই শহরের মধ্যে একটা স্কুল থেকে 8 পাস করে আনসার হয়েছে। সেখানে একটা প্রবলেম সৃষ্টি হয় না? আপনি বলেন তো, হয় কিনা? আরেকটা উদাহরণ দিয়ে, কারেন্ট উদাহরণ দিয়ে, আমার ভাবির পোলারা যে হয়েছিল উপদেষ্টা পরিষদের আর কি অপদেষ্টা হয়েছিল, সচিবেরা, আপনি কি জানেন? সচিবেরা কান্দাকাটি করতো যে এর জন্য আমার দাঁড়ায় থাকতে হবে। শুধু তাই না, এই যে আমার 6টা ভাবির পোলা আছে না, এবং জামাতের বেদের দেখে টিওনারা হাসাহাসি করে। আপনি এই কথাটা যখন বললেন, তখন একটা তো বাস্তব কথা বলতেই হয়। আমার এক ছোট ভাই মাত্র উপসচিব হয়েছে। ও যখন উপসচিব হওয়ার অল্প কিছুদিন পরেই আর কি কোন এক উপদেষ্টার সে আর কি বোধহয় বা সেক্রেটারি বা এরকম কিছু একটা হয়েছে। তো ও একদিন ফোন করে আমাকে, ভাই কাঁদতেছে পোলাটা। স্বাভাবিক আমাকে বলতেছে, ভাইয়া আমি চাকরিটা ছাইরা দিতে চাই। আমি কই থাম, চাকরি ছাড়িস, তুই চাকরি ছাড়িস না, চাকরি ছাড়লে আমাদেরই লস। মানে বলছে, ভাইয়া আমার ওএসডি করে রাখুক, তাও ভালো হয়। আমি উপদেষ্টার নাম বলবো না, কিন্তু বলতেছে ভাইয়া এরে সালাম দিতে হয়, এরে স্যার ডাকতে হয়, এর সামনে ফাইল নিয়ে যাই দাঁড়াই থাকতে হয়।
ভাই আমার জন্য কিছু করেন। আমি কই যে ভাই আমি আমার নিজের হোগাই ছাল নাই, আমি তোর লেগে কি কেমনে কি করব। ও হয়তো মনে করছে যে আমার বন্ধু বান্ধব হয়তো আরেকটু সিনিয়র পজিশনে আছে, ও তো ছোট ভাই, তো মনে করছে তার, আমার তো আসলে কিছু নাই। ফরিদ ভাই আমরা একটু অন্য আর একটা দিকে একটু চোখ ফেরাই, আমরা লাইভটি বেশি লম্বা করব না। ফরিদ ভাই আপনার শরীরের অবস্থাও খুব একটা ভালো না, এটা আমরা জানি, এবং আপনার ডাক্তার আপনার লাইভ দেখতেছে, সেটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। অলরেডি আমার এই যে আর 10 মিনিট পরে অলরেডি দেখতেছে, 10 মিনিট পরে আমার গালাগালি শুরু করবো। আমরা আর 10-15-20 মিনিটের মধ্যে লাইভটা শেষ করে দেব। ফরিদ ভাই যেটা বিষয় সেটা হলো গিয়া আমরা গাজী নজরুল ইসলামের ঘটনা জানি, এটি শেষের পর্যায়ের একটি ঘটনা। তারপরে আবার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেটি হচ্ছে এই যে বিয়ের কথা বলে তারপরে প্রেগনেন্ট, ওই যে একই ঘটনার আর কি পুনরাবৃত্তি ওখানেও হলো। হ্যাঁ, এই যে আমি আপনাকে একটু দেখাই নিউজটা, যদি দেখাইতে পারি, দাঁড়ান আমি একটু নিউজটা এখানে সরাসরি দেখাইতে চাই দর্শক শ্রোতা বন্ধুদের। লিঙ্কটা আমি এখানে দেখাবো, লিঙ্কটা না আর কি, নিউজটা আর কি যেখান থেকে আসে। এখন এটাও গেল, মানে এটা মানে এখন ক্রমাগত এটাই ঘটে চলছে, এটার বাইরে আসলে জামাতের আপাতত কোনো কাজ নাই। জামাত এখন আসলে এইটাই করে এখন, মানে জামাতের এখন কাজের মধ্যে এইটাই আছে। হ্যাঁ, মানে যদি পরিষ্কার বাংলা ভাষায় বলি, এর বিছানায় যাও, ওর বিছানায় যাও, এরকম অসংখ্য ভিডিও প্রত্যেক মুহূর্তে বের হচ্ছে, প্রত্যেক মুহূর্তে এই ঘটনা কি সুন্দর মাশাআল্লাহ আল্লাহর রহমতে নুরানি চেহারা নিয়ে আসছে। মাশাআল্লাহ টাটকাওলি মানে আরেক টাটকাওলি। কিন্তু ভাই ওভারব্রিজের ঘটনাটা কি হইল ভাই? আপনি মুরব্বী মানুষ, আপনি একটু বলেন ভাই। ভাই আমার কথা হচ্ছে গিয়ে, তোরা শিবির করস, তোরা তো জানোস একটা জিনিস, তো তোরা জানোস সেটা কি, আমি একটু এখানে দেখাই যে যেটা কোরআন হাদিসের কথা, সেটা একটু আমি এখানে জনাব শেখ ফরিদ আপনার মাধ্যমে একটু দর্শক শ্রোতাদের দেখাইতে চাই। তোরা তো অন্তত এইটা তো জানোস, এই হাদিসটা তো জানোস, সরি এটা মানে একেবারে সহিহ হাদিসের কথা। সহিহ হাদিস, তাও আবার একদিকে সহিহ হাদিস, আরেকদিকে সহিহ হাদিস প্রচার করছে টাটকাওলির লোক। টাটকাওলির লোক পড়বেন নাকি আমি পড়বো? আপনি পড়ে শোনান, জনগণ আমার হাসি আসতেছে। তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও। ইবনে মাজাহ মিশকাত, হাদিস নাম্বার হচ্ছে গিয়ে 2987। আচ্ছা, তো মানে আমি ব্যাপারটা বুঝি নাই আসলে। তারপরে হচ্ছে কি গতকালকের যেটি ঘটনা, সেটি হচ্ছে এক হলে এক শিবির কর্মীর সাথে দেখা করতে গেছে আর এক গে। আমার সেটা নিয়ে কোনো কে লেসবিয়ান এইটা নিয়ে আপনার আমার কোনো মানে ইয়া না, এটা যার যেটা এটা সেক্সুয়াল ওরিয়েন্টেশন অনুযায়ী করো। কিন্তু তাইলে তোমরা এতদিন এই যে বড় বড় কথাগুলো বললা এবং এই যে মানুষের সাথে মব গুলো করলা, এখন তোমাদের সেই টাটকাওলি সেই চুম্মা বাবার চুম্মা থেকে শুরু কইরা ব্রিজে গিয়ে তোমরা ধ্বংসসাও হিজড়া দিয়া, মানে একটু যদি ফরিদ ভাই আপনি মানে একটু ভাই, আমি আপনি মিউট করে আসেন। হ্যাঁ বলেন ভাই। হাসি আসতেছে যে আমার ভাবির পোলা যেগুলো শিবির করে, কি নাম যেন, জাবের নাকি নাম, জাবের, হ্যাঁ জুবায়ের এটা যাবেন না, এটা জুবায়ের, মানে রুচি দেন। সে ভাবছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দৌড়ায়, থানা পুলিশের দৌড়ায়, এসপিডিসি রে ধমকায়, আওয়ামী লীগের এমপি নেতা মন্ত্রী তার কাছে কিছু না, তো হিজড়ারা তার কাছে টেকা চাইছে, এটা বড় ইজ্জত নষ্ট হয়ে গেছে আর কি। তাও আবার এরকম, মানে তাদের রুচিটা ভাই, তাদের রুচিটা দেখছেন তো, যে আজকাল শিবিরের পোলাপানেরা মোটামুটি এখন নারীতেও তাদের মানে এত, মানে এটা কিন্তু তারা এত নারী ভোগ করছে যে এখন তাদের রুচির একটু পরিবর্তন ঘটেছে, যে এত নারী ভোগ আর কত করব, এই এত নারী, বয়স্ক, বিধবা, কম বয়সী, বেশি বয়সী, মানে সব রকম ভোগ করার এখন তাদের একটু রুচির পরিবর্তন, যে হিজড়ার সাথে দেখা করবে। তো হিজড়ার সাথে দেখা করতে নেই, এরা ভাবছে যে সবাই আমারে চিনে, তাহলে হিজড়া তো আমারে চিনবে। কিন্তু ওরা তো বুঝে নাই যে যে ব্রথেলে গিয়ে কত বড় বড় বীরেরা থাপড়া খায়, প্রস্টিটিউটদের হাতে কলার ধরে ঘোরা, এটা তো বুঝতে পারে নাই। তো মনে করছে যে 5 স্টার হোটেলে গেলে দাঁড়ায় থাকে লোকজন, 8 মাস হোটেল ভাড়া দেয় না, কোনো সমস্যা নাই, নারী ভোগ করে, তাদেরও টাকা দেয় না, বরং তাদের কাছ থেকে আরো নেয়,
তারা সেই জিনিসের ভাড়াও নেয়, ভাবছে হিজড়ার কাছ থেকে, বরং হিজড়ার কাছে বলতে চাইছিল ওইটারও ভাড়া আমার দেয়। তো হিজড়ারা তো হিজড়াই সোজা করে দিয়েছে, থাপড়ায় সোজা করে, কিন্তু চিনিল কেমনে, এই ভিডিওটা করিল কেমনে? না 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 না, এখানে একটা ব্যাপার আছে, আমি আপনার একটা কথা বলি। হিজড়ারা যারা, তারা যদি ওরে চিনতো তাহলে ভিডিও করতো না, কারণ তাদের তো একটা ভয় আছে, কথা বুঝছেন? হ্যাঁ, ওরে কিন্তু এই ভিডিও করতে কিন্তু না চিনা। আমি যতটুকু ভাই মিডিয়ায় কাজ করি বা যতটুকু সাংবাদিকতার বা যতটুকু আছে, ও কিন্তু যদি চীনা ভিডিও করে তাহলে কিন্তু নাম কইতো, এই যে দেখেন নাম বলে নাই, ওই নাম, এই যে এই লোকটা এইটা কইরে টাকা দেয় নাই, আপনি খেয়াল করছেন কিনা ফরিদ ভাই? ঠিক ঠিক ঠিক, নাম বলে নাই, বলছে এই টাকা দেয় না। মানে এদের রুচিটা দেখেন আবার, মানে এরা কত বিকৃত নাম, এরা ইসলাম কায়েম করবে, সৎ লোকের শাসন, আল্লাহর আইন কায়েম করবে, আবার 20 কোটি টাকা নিয়ে আসছে ইসলাম কায়েম করার জন্য শিবিরের, ওই যে মসজিদ ঠিক করতে তুরস্ক থেকে, তাদের জামাতির টাকা হেফাজতে, তাদের জামাতির টাকা, ব্যাংকের টাকা। মানে এখন বুঝতে পারছেন তো যে এরা যে ইসলাম যে একটা এদের সাইনবোর্ড, এর বাইরে না, এটা মানুষের তারপরও যদি না বুঝাইতে পারি আর কিছু করে না, বুঝাইতে বুঝতে আমরাই বুঝে গেলাম, পাবলিক বুঝলো না। এই সকল বাটপারদের মানে এদের লজ্জাও নাই, দেখবেন এর পক্ষে, আচ্ছা এর পক্ষে কোনো ফতোয়া দেয় নাই তো আবার, যেটা অমুক সাহাবী এটা করছিল, নবী অমুক নবী করছিল, এটা বলে নাই। ওরা ওই 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 দৌলত শেষ, কারণ ওটা তো এর আগেই ওই 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 কার্ড তো আগেই ছেড়ে দিয়েছে। ওই কার্ড তো ওই যে আন্তর্জাতিক বিষয়ক কি উপসম্পাদক নাকি কে ছিল, সেই আকাম করার পর ওই ওই কথা বলছিল। এখন তার মানে এরা মিথ্যা কথা বলতে বলতে, রেফারেন্স দিতে দিতে এদের রেফারেন্স শেষ। এখন এটা নয়া হাদিস সূরায়ে মগি, সূরায়ে বগি ঠগি থেকে তারা নতুন করে সূরা বানায়, সেটার পক্ষে তারা সাফাই গাইতে পারে।